প্রথমে ভেবেছিলাম না জানি কি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেরকম কিছু নয়। একটা কুকুর পড়ে আছে, মাথাটা তার থ্যাতলানো। বোধহয় রাত্রে কোনো গাড়ি কুকুরটাকে চাপা দিয়েছে। কিন্তু একটু পরেই ভুল ভাঙল, যখন প্রণবেশ একটা লাঠি দিয়ে মরা কুকুরটাকে চিৎ করে দিল। দেখলাম তার পেটটা কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে চিরে ফেলেছে। নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে বিভৎসভাবে। বুঝলে কিছু? এ তো গাড়ি চাপা পড়ে মরা নয়, কুকুরটার পেট চিরে কেউ মেরেছে, তারপর মাথাটা থেঁতলে দিয়েছে। তার মানে কি? তার মানে রাজু সুব্বা শর্টলেকের মুখে ঢুকে পড়েছে। যতদূর সম্ভব কুকুরটা ওকে দেখে তাড়া করেছিল, এটা তারই ফলাফল। নমস্কার, আমি আকাশ, আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আজ আপনারা শুনবেন মানবেন্দ্র পালের ভৌতিক উপন্যাস জীবন্ত কঙ্কাল। মানবেন্দ্র পাল জন্ম 1926 সালে। কর্মজীবনে তিনি ছিলেন শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গ্রন্থন বিভাগের প্রকাশক শাখার ডেপুটি ডিরেক্টর। যুগান্তর ও অন্যান্য পত্রপত্রিকায় লিখেছেন অজস্র ছোট গল্প। এছাড়া নবকল্লোল ও শুকতারায় ছোটদের জন্য লিখেছেন অজস্র ভৌতিক গল্প ও উপন্যাস। আমাদের আজকের গল্প জীবন্ত কঙ্কাল প্রথম প্রকাশিত হয় 1998 সালে শারদীয়া শুকতারা 1405 সংখ্যায়। গল্পের মূল চরিত্রে কথক ও কথকের বন্ধু প্রণবেশ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন মানবেন্দ্র পালের ভৌতিক উপন্যাস জীবন্ত কঙ্কাল। কলকাতায় এসে ওইসব ঘটনা আত্মীয় বন্ধু কাউকেই বলিনি। বললে কেউ বিশ্বাস করবে না, উল্টে ঠাট্টা মশকরা করবে। বলবে এই বিজ্ঞানের যুগেও অমন গাঁজাখুরি ঘটনা ঘটে নাকি। উত্তর দিতে পারবো না। আমি নিজেও বিজ্ঞান মনস্ক, তবুও যে ওই ঘটনা অসত্য তা যে হলফ করে বলতে পারি না। সাক্ষাৎ প্রণবেশও সেই ঘটনার সাক্ষী। কলকাতায় ফিরে আমরা ঠিক করেছিলাম ব্যাপারটা কাগজে বার করব। পুলিশ অফিসারদের অভিজ্ঞতার কথা শুনে নিশ্চয়ই ছাপবে, কিন্তু পরে ভেবে দেখেছিলাম তাতে অনেকের অবান্তর প্রশ্নের উত্তর দিতে হবে। তাই সিদ্ধান্ত বদলালাম, কোথাও কিছু বললাম না। কিন্তু শেষ পর্যন্ত প্রণবেশী ঘটনাটা এমন একজনের কাছে ফাঁস করে দিল যাকে আমি ঠিক করে চিনিও না, জানিও না। সেদিন বিকেলের কথা। বাড়ির ডোরবেলটা বাজতে দরজা খুলে দেখি সামনে প্রণবেশ দাঁড়িয়ে। ওর সঙ্গে একজন অচেনা ভদ্রলোক, বেশ ফিটফাট, বয়স 55 মতন হবে। ন্যাড়া মাথা, লাল টকটকে মুখ, চোখে সোনালি ফ্রেমের হালকা চশমা, পরনে গেরুয়া আলখাল্লা। নাম অম্বুজ বরণ লাহিড়ী। থাকেন সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে রংপোতে। আগাগোড়া একজন বাঙালি। রংপুর মতো পাহাড়ি জায়গায় বহুকাল ধরে থাকছেন শুনে প্রথমে অবাক হয়েছিলাম। তারপর যখন শুনলাম তিনি ওইখানে থেকে প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করছেন, তখন রংপুর মতো জায়গায় থাকার একটা কারণ খুঁজে পেলাম। কিন্তু আমাকে জিজ্ঞেস না করে প্রণবেশ যে অম্বুজবাবুকে আমাদের অভিজ্ঞতার কথা ফাঁস করে দিয়েছে, এটা আমার মোটেই ভালো লাগলো না। আসলে আমি ভেবেছিলাম ঘটনাগুলো নিয়ে বই লিখব। এখন যদি অম্বুজবাবু সব জেনে নিয়ে নিজেই আগেভাগে লিখে ফেলেন, তাহলে আমার লেখার যে কোনো দাম থাকবে না। অনেকক্ষণ ধরে চুপ করে আছি দেখে অম্বুজবাবু মুখ খুললেন। সুশান্তবাবু,
ঘটনাগুলো আমাকে সবটা খুলে বললেও আপনার কোনো ক্ষতি হবে না। আমার কাজ গোপনে গবেষণা করা, বই ছাপা আমার উদ্দেশ্য নয়। আমার খ্যাতিরও দরকার নেই, টাকারও না। তার কথা শুনে আমি খুবই লজ্জিত হলাম। আসুন, আপনারা বসুন। এই শুনছো, প্রণবেশ এসেছে, সঙ্গে আর এক ভদ্রলোক আছেন, একটু চা করো তো। চা আর সুজি নিয়ে আমার স্ত্রী হাসি মুখে এসে দাঁড়ালেন। অম্বুজবাবু হঠাৎ আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, দেশের বাড়িতে আপনাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনার কিরকম মনে হয়? সাংঘাতিক। বাড়িতে কাজের জন্য নেপাল থেকে নোটনের বাবা একটি গরিব ছেলেকে মায়া করে নিয়ে এলেন, আর সেই ছেলেই কিনা এসে জাদু দেখাতে লাগলো। তারপর আমায় যখন কদিনের জন্য বাপের বাড়ি যেতে হলো, তখন নাকি ও ছেলে আরো কি সব ভয়ানক ভয়ানক কাণ্ড করেছিল। ছেলেটার কি যেন নাম ছিল? রাজু সুব্বা। আচ্ছা, তার গায়ে কখনো হাত দিয়েছিলেন? গায়ে হাত দেওয়া মানে মারা বলছেন? না না, কখনো ছুঁয়েছিলেন? ম্যাগো, যা টিংটিঙে চেহারা, ছুঁতেও ঘেন্না করতো। মনে হতো যেন একটা জ্যান্ত কঙ্কাল। জ্যান্ত কঙ্কাল, জীবন্ত কঙ্কাল। সুশান্তবাবু, ব্যাপারটার ওপর আমার যথেষ্ট কৌতূহল আছে, আর তার জন্য কয়েকটা প্রশ্ন করব, চলবে? হ্যাঁ করুন না, তবে কি জানেন তো, ওই সব ঘটনা আর মনে করতে ইচ্ছে করে না। কাঠমান্ডুতে বিষ্ণুমতির তীরে এক তান্ত্রিক একটি ছেলেকে বলি দিতে যাচ্ছিল। আপনি আর আপনার বন্ধু প্রণবেশ মিলে ছেলেটিকে বাঁচান। বলি দিচ্ছিল ঘণ্টাকর্ণের সামনে। আপনারা কি জানতেন নেপালিদের কাছে ঘণ্টাকর্ণ কিরকম ভয়ঙ্কর দেবতা? হ্যাঁ, শুনেছিলাম। জুলাই আগস্ট মাসে নাকি নেপালের পাহাড়ে পাহাড়ে অশুভ শক্তিরা ঘুরে বেড়ায় দানবের মূর্তি ধরে। তাদের সামনে পড়লে মানুষ জীবজন্তু কারোরই রক্ষে থাকে না। তাই সেই দানব দেবতাদের ভয়ঙ্কর মূর্তি গড়ে তাদের পুজো দিয়ে সন্তুষ্ট করে সসম্মানে বিদেয় করা হয়। ঠিকঠাকই জানেন দেখছি। তাহলে সেই দেবতার কাছ থেকে ছেলেটাকে বাঁচানো মানে তো দেবতার মুখ থেকে গ্রাস কেড়ে নেওয়া হলো, তাই নয় কি? ওসব আমি জানি না। দেবতার মুখের গ্রাস কেড়ে নেওয়াই হোক আর যাই হোক, এ যুগে একটা ছেলেকে জ্যান্ত বলি দেবে আর আমরা সব দেখেও এড়িয়ে যাব, সেটা তো হতে পারে না। আমায় ভুল বুঝবেন না, আমি বলছি না ছেলেটাকে বাঁচিয়ে আপনারা অন্যায় করেছেন। আমি বলতে চাইছি ছেলেটাকে বাঁচাতে গিয়ে আপনারা তান্ত্রিকের কোপ দৃষ্টিতে পড়েছিলেন। হ্যাঁ, সেটা তো স্বাভাবিকই। আর সেই জন্যই যে তান্ত্রিকটার সুশান্তর উপর এত রাগ, সেও বুঝতে পেরেছি। তা আপনাদের কি মনে হয় এসব ঘটনার সূত্রপাত কোথা থেকে হলো? যে হোটেলে আমরা উঠেছিলাম সেখানে জং বাহাদুর নামের একটা বয় ছিল। সে বলেছিল অনেক নেপালি গরিব ছেলে ইন্ডিয়ায় যায় চাকরির জন্য। তা আমি তখন আমাদের বাড়ির কাজের জন্য একটি ছেলে চেয়েছিলাম। জং বাহাদুর যে সত্যিই একটা ছেলে এনে দেবে সেটা ভাবতে পারিনি, কিন্তু তার কঙ্কালসার চেহারা দেখে মনে হয়েছিল যে সে কোনো কাজই করতে পারবে না। এ কথা শুনে ছেলেটা তখনই এমন সব কাণ্ড করে দেখালো যাতে আমরা রীতিমতো অবাক হয়ে যাই। হ্যাঁ, সেসব আমি শুনেছি প্রণবেশের থেকে। তখনও কি জানতাম মশাই ওটা একটা শয়তানের বাচ্চা, আর জং বাহাদুরই সেই তান্ত্রিকের কাছ থেকে ওটাকে নিয়ে এসেছে আমাদের সর্বনাশ করবার জন্যে। জানলে কি ও আপদ ঘাড়ে করে বয়ে আনতাম। আচ্ছা, ছেলেটা কি কখনো হাসতো? মানে জোরে না হোক, অন্তত মুচকিও। হাসি? ওই মুখে হাসি ফুটবে? মুখ তো নয়, এক টুকরো পোড়া কাঠ যেন। আচ্ছা, দৌড়ঝাঁপ করার পর ওকে কখনো হাঁপাতে দেখেছেন? না, ওই একরত্তি শরীর নিয়ে যে এত কাজকর্ম করত, তারপরে ওকে দেখে মনে হতো ছেলেটা যেন মানধাতার আমলের
জং ধরা একটা যন্ত্র। জং ধরা একটা যন্ত্র? জং ধরা একটা যন্ত্র। আচ্ছা, এর আগে আপনি বলেছিলেন ছেলেটা যেন একটা জীবন্ত কঙ্কাল, তাই না? হ্যাঁ, তাই তো। আচ্ছা, ছেলেটা নানাভাবে ভয় দেখাতো না? সে আর বলতে, একদিন সন্ধেবেলায় সুব্বা এসে পেছন থেকে ওর গলা টিপতে যাচ্ছিল, তারপর। হ্যাঁ, সেটাও শুনেছি বটে। আচ্ছা, কাঠমান্ডুতে ওই তান্ত্রিকের ওখানে একটা কঙ্কাল ঝোলানো ছিল, তাই না সুশান্ত বাবু? তা কিরকম বয়সের কঙ্কাল ছিল মনে আছে? বয়স আন্দাজ 14-15 বছর হবে। শেষের দিনের ব্যাপারটা একটু গুছিয়ে বলুন তো। আমি একে একে সবটা বললাম। আমার স্ত্রী আর প্রণবেশ কথার ফাঁকগুলো ধরিয়ে দিচ্ছিল। আমার কথা শেষ হতেই প্রণবেশ বলল, একটা জিনিস বুঝতে পারছি না মিস্টার লাহিড়ী, ওই কঙ্কালটার সঙ্গে সুব্বার কি কোনো সম্পর্ক ছিল? একসময় আমাদের দেশের শক্তিমান কাপালিক তান্ত্রিকরা মৃতদেহের মধ্যে অন্যের আত্মা চালান করতে পারতেন, তবে শুধুমাত্র একটা বিশেষ সময়ের জন্যে। আবার এমন তথ্যও পেয়েছি, কেউ কেউ কঙ্কালে অল্প সময়ের জন্য মাংস চামড়া সৃষ্টি করে তার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারতেন। এই কৃত্রিম চামড়া মাংস কঙ্কালটাকে কোনো রকমে ঢেকে রাখতে পারত, কিন্তু শরীরের যে স্বাভাবিক রূপ লাবণ্য তা দিতে পারত না। এইরকম ব্যাপার আমাদের দেশের রূপকথার কোনো কোনো গল্পে আমরা পাই। ওই যে একটা কাহিনী ছিল না, এক ডাকিনী একটা মরা বাঘের হাড়গোড় জড়ো করে মন্ত্র পড়ে প্রথমে বাঘের পূর্ণাঙ্গ কঙ্কাল তৈরি করলো, তারপর মন্ত্র পড়ে তার উপর মাংস, তার উপর চামড়া বসিয়ে দিল। এরপর করলো প্রাণ সঞ্চার, আর সঙ্গে সঙ্গে বাঘটা ভয়ঙ্কর রূপ ধরে উঠে দাঁড়ালো। রূপকথার গল্প হলেও এর মধ্যে তন্ত্রমন্ত্র সাধনার একটা ইঙ্গিত পাওয়া যায়। আমার ধারণা এইরকমই কাণ্ড ঘটিয়েছিল কাঠমান্ডুর সেই মহাশক্তিধর তান্ত্রিক। ম্যাজিশিয়ান যেমন কাউকে হিপনোটাইজ করে, যেখানে খুশি পাঠাতে পারে, তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারে, এই তান্ত্রিকও তেমনি ওই কঙ্কালটাকে জীবন্ত করে দূরে পাঠিয়ে তার অভীষ্ট কাজ সম্পন্ন করতে চেয়েছিল। আপনাকে মারার জন্যে সেই তান্ত্রিক কঙ্কালটাকে রাজু সুব্বা নাম দিয়ে পাঠায়। কঙ্কালের উপর কৃত্রিম রক্ত মাংস চামড়া বসানো হয়েছিল, আর তাই তার মুখটাকে আপনাদের পোড়া কাঠের মতো মনে হতো। কৃত্রিম সৃষ্টি বলেই ওর মুখে হাসি ফুটত না। আর ওই একই কারণে আপনার ওকে মনে হয়েছিল একটা মান্ধাতার আমলের জং ধরা যন্ত্র। ঘর জুড়ে নিস্তব্ধতা। অম্বুজবাবুর এমন রোমহর্ষক কথা শুনতে শুনতে আমরা যেন ভয়ে আতঙ্কে স্থাণুবৎ হয়ে গিয়েছি। তবে এইরকম জীবন্ত কঙ্কালের শক্তিরও সীমা থাকে। একটা দূরত্ব পর্যন্ত যেতে পারে, তারপর আর পারে না। তাই সেই তান্ত্রিককে দেখা গেছে আপনাকে মারার জন্যে সুদূর নেপাল থেকে আপনাদের বাড়ির বাগান পর্যন্ত ধাওয়া করে আসতে। সে এখানে না এলে অত দূর থেকে ছেলেটাকে চালনা করা সম্ভব হতো না। কিন্তু সুব্বা যে প্রথম কদিন আমাদের বাড়ি ছিল, তখন তো তান্ত্রিক আসেনি। তাহলে তাকে চালনা করলো কে? নিশ্চয়ই এসেছিল, আপনারা জানতে পারেননি। এই জীবন্ত কঙ্কাল কি যেখানে খুশি যখন খুশি যেতে পারে? না প্রণবেশ, সব সময় সব জায়গায় যেতে পারে না। তা যদি পারত তাহলে তো ওই তান্ত্রিক অমৃত শক্তিধারী হয়ে উঠত, কঙ্কালটাকে দিয়ে যা খুশি তাই করাতে পারত। ঈশ্বর এখানেই নিরীহ মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। যাগে, আজ তবে উঠি। কাল দার্জিলিং চলে যাব, একটু কাজ আছে। আমরা অম্বুজবাবুকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। যাক,
ওই আপদটার হাত থেকে যে আমরা ঠিক সময় রেহাই পেয়েছি, এই আমাদের ভাগ্য। যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত ধাওয়া করে আসতো, তাহলে কি হতো বলুন তো? অম্বুজ লাহিড়ী সবে দরজার বাইরে পা রেখেছিলেন, আমার স্ত্রীর এই শেষ কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। বোধহয় তিনি আমার স্ত্রীকে কিছু বলার জন্যে মুখটা ফিরিয়েছিলেন, কিন্তু কি মনে করে আর কিছু বললেন না। তবে ওর মুখটা অস্বাভাবিক গম্ভীর দেখালো, মনে হলো যেন দুশ্চিন্তাগ্রস্ত। দিন দুয়েক পরের কথা, সকালবেলায় প্রণবেশ এসেছে। আকাশ মেঘাচ্ছন্ন। সেই কখন থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আমার স্ত্রী ডিম টোস্ট আর চা দিয়ে নিজেও এসে বসেছে। নতুন পড়ছে পাশের ঘরে। বুঝলি তো, উনি কিন্তু যথেষ্ট ক্ষমতা সম্পন্ন একজন সাধক। আমার সঙ্গে পরিচয় খুব বেশি দিনের না হলেও আস্তে আস্তে যত মিশেছি তত বুঝতে পেরেছি লোকটা মোটেও আর 5 জনের মতন সাধারণ নন। আমি অবশ্য প্রথম দেখে ততটা মুগ্ধ হতে পারলাম না, একটু যেন অহংকারী বলেই মনে হলো। আর একটা কথা, ওই যে চলে যাওয়ার সময় হঠাৎ ঘাড় ঘুরিয়ে কিছু একটা বলতে গিয়েও না বলে অমন গম্ভীর মুখ করে কেন গেলেন সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তোকে কি কিছু বলেছেন? না, আমারও ওটা নিয়ে খটকা রয়েছে। বৌদি ওই যে কথাটা বললেন, সুব্বা কলকাতা পর্যন্ত ধাওয়া করে আসেনি, মাথা গেছে, ওই কথার উত্তর দিতে গিয়েই উনি বড় কিছু একটা চেপে গেলেন। সুব্বা সত্যি এখানে এসে পড়বে না তো? অত সহজ নয়, বুঝলে, অত সহজ নয়। এটা কলকাতা শহর, ট্রাম, বাস, ট্যাক্সি রাস্তা কাঁপিয়ে ছুটছে, লোকের ভিড়। এটা তো কাঠমান্ডুর সেই নির্বান্ধব পাহাড়তলি নয়, নির্জন দেশের গ্রাম হরিদেবপুরও নয়। কেউ ওটাকে কোলে করে নিয়ে এসে হাওড়া বা শিয়ালদা স্টেশনে তুলে দিলেও সল্টলেক পর্যন্ত রাস্তা খুঁজে আসা সুব্বা কেন, ওর সেই প্রভু তান্ত্রিকের পক্ষেও সম্ভব নয়। তার উপর তোমার স্বামী একজন পুলিশ অফিসার, সেই কথাটা তুমি মনে রেখো। হাতের কাছে দুটো টেলিফোন, হেডকোয়ার্টারে একটা ফোন করলেই। কি বলিস প্রণবেশ? কিছু কিছু বললি? কি এত পড়ছিস মন দিয়ে? ও মাই গড, এই খবরটা কি রহস্যজনক খুন? এই জায়গাটা পড়ে দেখ সুশান্ত। গতকাল গভীর রাত্রে চিতপুর রোড আর বিবেকানন্দ রোডের ক্রসিংয়ের মুখে প্রহরারত পুলিশ এক অদ্ভুত দর্শন ছেলেকে একা একা বিভ্রান্ত হয়ে ঘুরতে দেখে তার কাছে এগিয়ে যায়। তাকে বারবার ডাকলেও সে সাড়া দেয় না। কাছে যেতেই সে অস্বাভাবিক দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে যায়। কি মনে হয়? কনস্টেবলটা যদি বাড়িয়ে কিছু বলে না থাকে তাহলে নিঃসন্দেহে এটা অদ্ভুত ঘটনা। যদিও আমার মনে হচ্ছে এতে এতটাও গুরুত্ব দেবার কিছু নেই, যতক্ষণ না ওই অদ্ভুত দর্শন কথাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। অদ্ভুত দর্শন বলতে পুলিশটি কি বলতে চাইছে? যদি ওটা নিছক কথার কথা হয় তাহলে নাথিং সিরিয়াস, মাথা ঘামাবার কিছু নেই। হয়তো বাইরে থেকে আসা নতুন কোনো ছেলে পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল। কিন্তু ওই যে বারে বারে ডাকলেও সাড়া দেয়নি, কাছে যেতেই অস্বাভাবিক দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে যায়, এই কথাগুলোর মানে কি? ওর মানে খুবই সোজা, সম্ভবত গ্রামের ছেলে গভীর রাত পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল, হঠাৎ পুলিশের ডাক শুনে এক দৌড়ে কোনো অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়ে আর সাড়া দেয়নি। হতেও তো পারে যে ছেলেটা কালা, এছাড়া আর কি বলবো। হ্যাঁ গো, সুব্বা নয় তো? ধুর, মাথা খারাপ নাকি? সুব্বা আসবে আমাদের হরিদেবপুর থেকে এত দূরে কলকাতায়? কি ট্রেনে চেপে আসবে নাকি? হ্যাঁ, সেই সেই সন্ন্যাসীটাও তোকে নিয়ে আসতে পারে, ওর কত শক্তি। তা আসতে পারে, কিন্তু আশা করি সল্ট লেকে এসে পৌঁছতে পারবে না। সন্ন্যাসী ঠাকুরকে তো আমি আর বাড়ির ঠিকানা দিয়ে নেমন্তন্ন করে আসিনি। আমার কথা শুনে গিন্নি অনেকটা নিশ্চিন্ত হলেও প্রণবেশকে দেখে মনে হলো ও যেন কিছু একটা ভাবছে।
কিরে, কি এত ভাবছিস? হ্যালো, জোড়াসাঁকো থানা, কমলেশবাবু নাকি? আমি প্রণবেশ কথা বলছি। ভালো আছি। আজকের কাগজে একটা খবর দেখলাম, সেখানে নাকি লিখেছে... হ্যাঁ, আমাদের জগদীশ ঘোষ ওই ব্যাপারটা দেখে। ও তো ভয়ে মরে যাচ্ছে, বলছে ভূত ছাড়া কিছু নয়। ওর কথা বিশ্বাস করেই কাগজে খবর পাঠিয়ে দিলেন? হ্যাঁ, কি আর করব, এখানে আর সবাই ওর কথা শুনে খুব ভয় পেয়ে গেছে। ওদের ধারণা অলৌকিক কিছু। সকলে বলা বলি করছিল ওই ব্যাপারটা বাকিদের জানিয়ে অ্যালার্ট করা উচিত। পাশে কোনো বিপদ হলে আগাম সতর্ক থাকা যায়। তাই বাধ্য হয়ে ওদেরই চাপে খবরটা বের করতে হলো। আপনার কি ধারণা? নিজে তো কিছু চোখে দেখিনি, তবে ও যেভাবে বর্ণনা দিচ্ছে তাতে কিছু যে একটা দেখেছে সে সন্দেহ নেই। এতদিন ও এত জায়গায় গভীর রাতে ডিউটি দিয়েছে, কখনো তো এরকম ভয় পায়নি। প্রণবেশ, তোমার মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে রেড রোডে এক পুলিশ অফিসার গভীর রাতে জিপ চালিয়ে যেতে যেতে রাস্তার মাঝখানে কিছু একটা দেখেছিলেন। সে খবর কাগজে ছাপা হয়েছিল। পুলিশের ব্যাপার বলেই ওটা আমি ফাইল করে রেখেছি। ইচ্ছে করলে একদিন দেখে যেও। তা না হয় দেখব। আপনি একবার জগদীশকে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন? আচ্ছা, সে না হয় পাঠিয়ে দেব, কিন্তু তুমি হঠাৎ করে সব নিয়ে এত ভাবছো কেন? তুমিও কি ওই রকম কিছু দেখেছো নাকি? না, তা নয়, এ নিয়ে পরে কথা বলবো। এখন রাখি তাহলে। পরের দিন সকালেই জগদীশ ঘোষ এসে হাজির হলো। আমাদের দুজনকে অ্যাটেনশন হয়ে লম্বা স্যালিউট ঠুকে স্যার, বেচারা কেমন ভয়ে ভয়ে কুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। তুমি তাহলে জগদীশ ঘোষ? ইয়েস স্যার। বসো। কতদিন পুলিশে চাকরি করছো? 9 বছর পূর্ণ হয়ে গেছে স্যার। 9 বছর 5 মাস। এখন জোড়াসাঁকোয় পোস্টেড? ইয়েস স্যার। এখানে কতদিন এসেছো? 2 বছর 3 মাস মতো। এর আগে রাতে টহল দিয়েছো কখনো? অনেকবার। পরশুদিন রাতে কোথায় তোমার ডিউটি ছিল? গণেশ টকিজের কাছে নতুন বাজার এলাকায় স্যার। সেদিন তুমি কিছু একটা দেখেছিলে, একটু গুছিয়ে বলো তো শুনি। ওই দিন রাত্রিবেলা আমি আর রাম সিং ডিউটি দিচ্ছিলাম স্যার। রাম সিং অন্যদিকে গিয়েছিল আর আমি বিবেকানন্দ রোডের মুখে দাঁড়িয়েছিলাম। সব দোকানপাট তখন বন্ধ হয়ে গেছিল স্যার। লোডশেডিং হয়ে গেছিল কিনা জানি না, কিন্তু রাস্তায় কোনো আলো জ্বলছিল না। কাছে পিঠে কোনো জনপ্রাণী ছিল না। আমার কিরকম জানি ভয় ভয় করতে লাগলো। অথচ বিশ্বাস করুন স্যার, এরকম নির্জন রাতে কতবার তো ডিউটি দিয়েছি, কোনোদিন কিন্তু ভয় পাইনি স্যার। যদিও ভয় একমাত্র শুধু ডাকাতেরই। তারপর নিজেই ভাবলাম, ভয় কি, সঙ্গে তো আমার বন্দুক আছে, রাম সিং আছে। তবু মনে হচ্ছিল কিছু যেন একটা খারাপ হতে যাচ্ছে। আমি ঘাড় ফিরিয়ে এদিক ওদিকে দেখতেই চোখে পড়ল একটা 13-14 বছরের ছেলে তরতর করে বিবেকানন্দ রোড ধরে যাচ্ছে। সে দৌড়াচ্ছিল না, হাঁটছিল, কিন্তু এত জোর হাঁটা যেন মনে হচ্ছিল দৌড়াচ্ছে। কোন দিক দিয়ে এলো? সেটা স্যার লক্ষ্য করিনি, টেরও পাইনি। তবে যখন বিবেকানন্দ রোড ধরে বিধান সরণি মানিকতলার দিকে এগোচ্ছিল তখন আন্দাজ করেছিলাম ছেলেটা নিশ্চয়ই স্ট্র্যান্ড রোডের দিক থেকেই আসছিল। স্ট্র্যান্ড রোড শুনেই প্রণবেশ আমার দিকে তাকালো। আমি স্যার প্রথমে ভেবেছিলাম ভিখারি ছেলে টেলে হবে, যারা ওই ফুটপাতে শোয়টোয়। কিন্তু যেভাবে জোরে জোরে হাঁটছিল তাতে মনে হলো সে নিশ্চয়ই কিছু চুরি করে পালাচ্ছে। তখন আমি হাঁক দিয়ে দাঁড়াতে বললাম, কিন্তু সে শুনল না। ফের ডাকলাম, তাও সে ফিরে তাকালো না। কিরকম চেহারা ছেলেটা? কি বলবো স্যার, বললে আপনি বিশ্বাস করবেন না, যেন একটা কঙ্কালের ওপর চামড়া বসানো। পরনে কি ছিল? অন্ধকারে ঠিক দেখতে পাইনি স্যার, তবে মস্ত লম্বা ঢিলে একটা ফতুয়া মতো। ড্রেসটা কেমন অদ্ভুত স্যার। বেশ, তারপর? দুবার করে দাঁড়াতে বললাম স্যার, কিন্তু দাঁড়ালো না। দেখে রেগে ছুটে গেলাম ওর কাছে। বোধহয় আমার জুতোর শব্দ পেয়েই আমার দিকে একবার
ঘাড় ঘুরিয়ে তাকালো। স্যার, বলতে গিয়ে এখনো দেখুন আমার গায়ে কাটা দিচ্ছে। ছেলেটা দুটো চোখ যেন টর্চের আলোর মতো জ্বলছিল। কোনো মানুষের এমন দৃষ্টি হতে পারে না স্যার। আর মুখটা স্রেফ একটা ছোট্ট মাথার খুলির উপর চামড়া বসানো। গাল বলে কিছু নেই স্যার, যেন গালের মাংসটা কেউ চেঁচে তুলে নিয়েছে। কপালটা ঠেলে বেরিয়ে আসছে। আমার ভয়ে হাত কাঁপছিল, তবু আমি বন্দুকটা তুলে ধরে তেড়ে গেলাম ওর দিকে, আর সঙ্গে সঙ্গে দৌড় লাগালো। বিশ্বাস করুন স্যার, সে দৌড়ানো মানুষের মতো দৌড়ানো নয়, যেন বাতাসে সাঁতার কাটা। মাত্র 2 মিনিটের মধ্যে সে কোথায় যে হাওয়া হয়ে গেল ধরতে পারলাম না আমি। আর কিছু কি লক্ষ্য করেছিলে? ও যখন দৌড়ে দৌড়ে হাঁটছিল, তখন আকাশের দিকে মুখ করে যেন বাতাস শুঁকতে শুঁকতে এগোচ্ছিল। আর কিছু না স্যার। আবার যদি ওই রকম কিছু দেখো আমাদের অবশ্যই জানাবে। নিশ্চয়ই জানাবো স্যার, তবে আর যেন ওকে দেখতে না হয়। ঠিক আছে জগদীশ, তুমি এখন যেতে পারো। জগদীশ আবার আমাদের স্যালিউট ঠুকে চলে গেল। কি বুঝলি? রহস্যময়। ছেলেটা যে রাজু সুব্বাই সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজু সুব্বা? কিন্তু ও কি করে কলকাতায় আসবে বলতে পারিস? যেমন করে সুদূর নেপাল থেকে তোদের দেশের বাড়ি হরিদেবপুরে এসেছিল। কিন্তু এখানে আসার উদ্দেশ্য কি? তাও বুঝতে পারছিস না? যে কাজটাও শেষ করবার আগেই কলকাতায় পালিয়ে এসেছিলিস, সেটা শেষ করার জন্য। কাজ শেষ করার জন্য? মানে আমায় মারতে? সেটা আমার চেয়ে তুই ভালো করে জানিস। কিন্তু রাস্তা খুঁজে খুঁজে সেই সল্ট লেকে এসে কি আমায় মারতে পারবে একটা রোগা পটকা কঙ্কালের এতখানি ক্ষমতা? না প্রণবেশ, আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না যে জগদীশ যাকে দেখেছিল সে সুব্বাই। অনেক কিছু বাড়িয়ে বলছে। আমার মনে হচ্ছে ও একটা রাস্তার ভিখিরির ছেলে ছাড়া আর কিছু নয়। তাই যদি হয় তাহলে মঙ্গল। এখন আমাদের চোখ রাখতে হবে খবরের কাগজে। গভীর রাতে আর কেউ ওকে অন্য কোথাও দেখতে পায় কিনা। প্রায় প্রত্যেক দিন ভোরে বেড়াতে বেরোনো আমার অভ্যেস। বিশেষ করে এই সল্ট লেকের ফাঁকা এজে এলাকায় বেরিয়ে খুব আনন্দ পাই। আমি পুলিশে কাজ করলেও মনটা কবিত্বপূর্ণ। খোলা মাঠ, নীল আকাশ, ঘন মেঘ, ফুলের বাগান আমার খুবই প্রিয়। যদিও বাড়িটা আমার নিজের নয়, তবুও আমার স্ত্রী বাড়ির সামনে সামান্য একটু জায়গা ঘিরে ছোট্ট একটা বাগান করেছেন। আর আমি ছাদের কার্নিশে সার দিয়ে সাজিয়ে রেখেছি নানা জাতের বাহারি ফুল গাছ, জারবেরা, বোগেনভেলিয়া, ফার্ন, গ্রাউন্ড অর্কিড, আরও কত কি। প্রতিদিন মর্নিং ওয়াক সেরে বাড়ি ঢোকার মুখে একবার করে আলসের উপর রাখা সার সার টবগুলোকে দেখি, ভারী ভালো লাগে। সেদিন ফেরার পথে এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। তবু বাড়ির গেটে এসে অভ্যেস মতো আলসের দিকে তাকালাম। দেখি একটা টব লাইন ছেড়ে যেন সামনের দিকে সরে এসেছে। একটু অবাক হলাম, ভারী টবটা সরে এলো কি করে? এর মধ্যে ঝড় বৃষ্টিও হয়নি যে ঝড়ের ধাক্কায় নড়ে চড়ে যাবে। যাই হোক, ওই সামান্য ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকেই অবাক, এই 7 সকালে প্রণবেশ এসে হাজির। প্রণবেশ আমার সত্যিকারের বন্ধু। আগে দেখা সাক্ষাৎ কম হতো, আমরা যে যার কাজ নেই হিমশিম খাই। অন্য চাকুরে বাবুদের চেয়ে পুলিশের চাকুরেদের অনেক হ্যাপা। কিন্তু জুলাই মাসে দুজনেই 1 মাসের ছুটি নিয়ে নেপাল বেড়াতে যাবার পর আর ওই রাজু সুব্বার হাঙ্গামাকে কেন্দ্র করে এখন আমাদের সম্পর্ক আরও নিকট হয়েছে। অফ ডে থাকলে ও প্রায় সকালে আমার এখানে চলে আসে, আমিও মাঝে মাঝে ওর বাড়ি যাই। কিন্তু এত সকালেও কখনো আসে না। কি হে, ঘুম থেকে উঠেই চলে এসেছিস দেখছি। বল, কি খবর? ফ্রেশ হয়ে আয়।
তারপর এখানে এসে বস, কথা আছে। বৌদি, এবার আমাদের চা দিন। আচ্ছা বেশ, দাঁড়া তুই তাহলে বস, আসছি। বাইরের জামা কাপড় ছেড়ে পাঞ্জাবি লুঙ্গি পরে মুখ ধুয়ে যখন বাইরের ঘরে এসে বসলাম, দেখি গিন্নি আমাদের জন্য টোস্ট আর চা নিয়ে হাজির। সবেমাত্র টোস্টে আরাম করে কামড় দিয়েছি, অমনি প্রণবেশ ওর ব্রিফকেস থেকে সেদিনের কাগজখানা বের করে মাঝের পাতার একটা খবরে দাগ দিয়ে গম্ভীর মুখে আমার দিকে বাড়িয়ে দিল। কাগজটা নিয়ে ঝুঁকে পড়লাম খবরটার দিকে। জীবন্ত কঙ্কালের পুনরাবির্ভাব। গতকাল রাত 2টোর সময়ে দুজন সাংবাদিক খবরের কাগজের অফিসের ডিউটি সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন। নিঝুম রাত, জনশূন্য রাজপথ। শিয়ালদা ফ্লাইওভারের কাছে আসতেই তাদের চোখে পড়ে একটা 13-14 বছরের কঙ্কালসার ছেলে আকাশের দিকে মুখ করে বেলেঘাটা মেন রোডের দিকে জোরে জোরে হেঁটে চলেছে। সে হাঁটা সাধারণ মানুষের হাঁটার মতো নয়, যেন শূন্যে পা ফেলে দৌড়নো। গায়ে ছিল কালো রঙের হাঁটু পর্যন্ত লম্বা একটা ফতুয়া, তার মাথা ছোট নারকেলের মতো, খাড়া খাড়া পাতলা চুল। কৌতূহলী সাংবাদিকরা তখনই সোজা না গিয়ে গাড়ি ঘুরিয়ে বেলেঘাটা মেন রোডের দিকে চালান। গাড়ি যতই ছেলেটার কাছাকাছি হচ্ছিল, আশ্চর্যজনকভাবে ছেলেটা ততই দূরে সরে যাচ্ছিল। তারপরই ছেলেটা অন্ধকারে যেন মিলিয়ে গেল। ইতিমধ্যে তারা ফ্ল্যাশে ছেলেটার অনেকগুলো ছবি তুলেছিল, কিন্তু অবাক কাণ্ড, একটা ছবিও ওঠেনি। খবরটা পড়ে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। বুঝতে বাকি রইল না ওই জীবন্ত কঙ্কালটি আসলে কে। এখন বুঝতে পারছিস কি সাংঘাতিক বিপদে গিয়ে আসছে? কিন্তু এখনো সন্দেহ আছে নাকি? না, আমি সে কথা বলতে চাইছি না। বলতে চাইছি যে হাওড়ার দিক থেকে স্ট্যান্ড রোড পোস্তা হয়ে চিতপুর ক্রস করে বিবেকানন্দ রোড ধরে এগোচ্ছিল। সে হঠাৎ শিয়ালদা ফ্লাইওভারের কাছে এলো কেন? আমার ধারণাও সল্টলেকে পৌঁছবার ঠিক পথটা ধরতে পারছে না। একটা জিনিস লক্ষ্য কর সুশান্ত, জগদীশ ঘোষও বলেছিল আকাশের দিকে মুখ করে ছুটছিল। তার মানে কি? নিশ্চয়ই আকাশের শোভা দেখতে দেখতে যাচ্ছিল না? আমিও বুঝতে পারছি না বিষয়টা। আমার ধারণা ও বাতাসে তোর গন্ধ শুঁকতে শুঁকতে যাচ্ছিল। বাতাসে আমার গন্ধ শুঁকতে শুঁকতে যাচ্ছিল? মানে? কিন্তু দেশের বাড়িতেও তো বেশ কিছুদিন ছিল, কই তখন তো ওরকম কিছু করতে দেখিনি। তখন তো তোকে আর ওর খোঁজার দরকার হয়নি, তুই ওর নাগালের মধ্যেই ছিলিস। আমি চুপ করে গেলাম। প্রণবেশের কথাগুলো যদি ঠিক হয়, তাহলে আমরা সত্যি কি কলকাতা শহরে আছি, না কোনো অলৌকিক জগতের বাসিন্দা হয়ে গেছি? হাওড়ার দিক থেকে সল্টলেকে আসার অনেকগুলো পথ আছে। তার মধ্যে বিবেকানন্দ রোড, মানিকতলা হয়ে ভিআইপি রোড ধরেও যেমন আসা যায়, তেমনি শিয়ালদা উড়ালপুলের ক্রসিং দিয়ে, শিয়ালদার পাশ দিয়ে, বেলেঘাটা রোড দিয়ে ভিআইপি রোড ধরেও আসা যায়। মনে করে দেখ, এই কদিনের মধ্যে তুই নিশ্চয়ই ওই দুটো পথ দিয়েই যাতায়াত করেছিস। হ্যাঁ, তা করেছি, অনেকবারই করেছি। তো ব্যাস, তাহলে তো অঙ্ক মিলেই গেল। তার মানে তুই এটা বলতে চাইছিস প্রণবেশ সেই তান্ত্রিক আমাকে এখনো ছাড়েনি? রাজু সুব্বাকে লেলিয়ে দিয়েছে কলকাতাতেও। সে পথ না চিনলেও শিকারী কুকুরের মতো বাতাসে আমার যেটুকু গন্ধ এখনো মিশে আছে তাই শুঁকতে শুঁকতে এগিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু হরিদেবপুর থেকে ও কলকাতা এলো কি করে? ট্রেনে? ট্রেনে যদি আসতে পারত তাহলে সেদিনই ছুটে এসে ট্রেনে উঠে পড়ত। তোর মনে আছে কি, অম্বুজ লাহিড়ী একটা কথা বলেছিলেন, আমরা যাদের অলৌকিক জীব বা ভূত জাতীয় কিছু বলি, তারা অনেক কিছু করতে পারলেও সব কাজ তারা করতে পারে না, বা সব জায়গায় তারা যেতে পারে না। কিছু বাধা থাকে, এটাই রক্ষে। তাই অন্তত ট্রেনে, বাসে, ট্যাক্সিতে সাধারণ মানুষের মতো এরা উঠতে পারে না। এরা পথ ধরেই আসে, অবশ্যই সে পথ নির্জন হওয়া চাই।
সাথে অন্ধকার রাতও। কিন্তু ও যদি শুধু রাত্রেই হেঁটে আসে তাহলে দিনে কোথায় থাকে? দারুণ ধরেছিস তো পয়েন্টটা, এটা তো আমার মাথায় আসেনি। বুঝতেই পারছি একটা অদ্ভুত ধরনের বিপদে সে পড়েছে। এখন দেখতে হবে সুব্বা দিনের বেলায় কোথায় থাকে। নিশ্চয়ই ভিআইপি রোড দিয়ে বেলেঘাটা মেন রোড ভালো করে খুঁজলেই তার সন্ধান পেয়ে যাব। চল তাহলে আর দেরি নয়, এখনই আমরা জিপটা নিয়ে বেরিয়ে পড়ি। কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। লোকে গাঁজাখুরি ব্যাপার বলে উড়িয়ে দেবে, এই ভয়ে এখন আর মুখে কুলু পেটে বসে থাকলে চলবে না। দুদিন কাগজে তো খবর বেরিয়ে গেছে, এবার সব থানায় পুলিশদের হুঁশিয়ার করে দিতে হবে। সব আগে লালবাজারকে জানাতে হবে, আর যে কাগজে এই খবরগুলো ছাপা হয়েছে তাদের কাছ থেকে জানতে হবে লোকে খবরটা পড়ে কিছু বলছে কিনা। অর্থাৎ সারা কলকাতা শহরে একটা হইচই তুলতে হবে, আর সেটা করতে হবে আজ দুপুরের মধ্যেই। হাতে আর সময় নেই, এইসব সেরে এসে তারপর বেরবো আমরা। এখন উঠি। কখন আসছিস তাহলে? এই ধর বেলা 1টায়। ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। প্রণবেশকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসছি, তখনই আবার ছাদের কার্নিশের দিকে চোখ পড়ল। চমকে উঠলাম। সেই টবটা লাইন থেকে আরো খানিকটা বেরিয়ে এসেছে। কাঁটায় কাঁটায় বেলা 1টার সময় প্রণবেশ জিপ নিয়ে হাজির হলো। আমিও তৈরি ছিলাম। বেরোতেই যাচ্ছি, প্রণবেশ বলল, দাঁড়া, একটা ফোন করে নি। এই বলে যে দুটো কাগজে দুদিন খবরটা বেরিয়েছিল তার একটাতে ফোন করল। রিং হতেই প্রণবেশ নিউজ এডিটর পরিতোষ শীলকে চাইল। পরিতোষ প্রণবেশের অনেক দিনের চেনা। কি খবর রসিক সাহেব? হঠাৎ খবরের কাগজে হামলা? বেয়ারা কোনো খবর ছেপেছে নাকি? ঠিক ধরেছ, আজকাল গাঁজায় দম দিয়ে খবর ছাপছ নাকি? না, এখনো গাঁজার তেমন আমদানি হয়নি, তবে শিগগির হবে। কিরকম? সামনের সপ্তাহে বারাণসীতে কি এক মহাযোগে পুণ্য স্নান আছে। দলে দলে সাধু সন্ন্যাসী আসতে শুরু করবে, আর তখনই তাদের গাঁজার ধোঁয়ায় সারা কলকাতা একেবারে অন্ধকার হয়ে যাবে। বটে, তা দুদিন ধরে হঠাৎ এইসব ভুতুরে ব্যাপার ছাপতে আরম্ভ করলে কেন? বেশি কাগজ বিক্রি করবে? ভুতুরে ব্যাপার? ও, জীবন্ত কঙ্কালের কথা বলছো, তাই তো? হ্যাঁ। কি জানি, যে খবর আমরা পেয়েছি তা শুধু অবিশ্বাস্য নয়, অকল্পনীয়। আমাদের স্টাফ রিপোর্টার নিজের চোখে দেখেছে, তবে একজন নয়, দুজন। আর অবাক কাণ্ড, এতগুলো ছবি তুললো কিন্তু একটা ছবিও উঠলো না। জানি তোমায় বললে তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমার ওই স্টাফ রিপোর্টারদের মতে চামড়া ঢাকা কঙ্কালটার নাকি শরীর বলে কিছু ছিল না, নইলে একখানা ছবিও কি উঠতো না। তা খবরটা দেখে পাবলিক কি বলছে? আর বলো না, টেলিফোনের পর টেলিফোন আসছে ঘটনাটা কতখানি সত্যি সেইটা জানতে। উত্তর কি দিচ্ছ? বলছি, প্রত্যক্ষদর্শীরা যা দেখেছে তাই খবর করে দিয়েছি। ওরা জানতে চায় জীবন্ত কঙ্কালটা কোন দিকে যাচ্ছে। সেটা আর আমি কি করে বলবো বলো? আমার সঙ্গে তো কঙ্কালটার কথাবার্তা হয়নি, চোখে দেখারও সুযোগ হয়নি। কোথায় যাচ্ছে সে খবরটা হয়তো আমি তোমাকে দিতে পারবো। হ্যাঁ, বলো কি? ঠাট্টা করছো না তো? না, ঠাট্টা করলে তোমায় ফোন করে প্রসঙ্গটা তুলতে যাব কেন? দিন দুই অপেক্ষা করো, চমকে ওঠার মতো খবরটা তোমাকেই আগে দেব। প্রণবেশ আর আমি জিপ নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে লালবাজার। সেখানে পুলিশের বড় কর্তারা আমাদের মুখে নেপাল থেকে হরিদেবপুর পর্যন্ত সমস্ত ঘটনা শুনে অবাক। তারা কখনোই এসব বিশ্বাস করতেন না, গাঁজাখুরি বলে উড়িয়ে দিতেন। কিন্তু আমরা যেহেতু দুজনেই পুলিশে গুরুত্বপূর্ণ পদে রয়েছি, উপরন্তু দুজনেই প্রত্যক্ষদর্শী, আর দুদিন দুটো নামী কাগজে 3 জন প্রত্যক্ষদর্শীর খবর ছাপা হয়েছে, সেই জন্য ব্যাপারটা তারা উড়িয়ে দিতে পারলেন না।
এটা যে সত্যি সত্যি ভৌতিক বা অলৌকিক ব্যাপার তা পুরোপুরি না মানলেও জীবন্ত কঙ্কালটাকে খুঁজে বের করবেনই সেই আশ্বাস দিলেন এবং আমাদের সামনেই কলকাতার সমস্ত থানাকে, বিশেষ করে বেলেঘাটা আর উল্টোডাঙ্গা থানাকে জানিয়ে দিলেন রাস্তায় সতর্ক দৃষ্টিতে যেন লক্ষ্য করা হয় ওই রকম কঙ্কাল জাতীয় কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমরা দুজনেই খুশি হলাম। অলৌকিক হোক বা না হোক, দায়িত্বটা এখন শুধু আমাদের দুজনের রইল না। পুলিশ টেক আপ করেছে, কাজেই আমরা অনেকটা নিশ্চিন্ত। এছাড়া পাবলিকও কাগজ মারফত জেনে গেছে বিষয়টা। কোথাও যদি জীবন্ত কঙ্কালটাকে কেউ দেখতে পায় তাহলে তার উপযুক্ত ব্যবস্থা জনসাধারণই নেবে কিংবা থানায় জানিয়ে দেবে। আমাদের আর ভাবতে হবে না। পাবলিক যে এই ঘটনা নিয়ে কতটা মেতে উঠেছে বেলেঘাটা মেন রোডে ঢুকতেই তা বুঝতে পারলাম। আরে ওইসব গাঁজা গাঁজা, খবরের কাগজগুলো পর্যন্ত আজকে ওই খবর ছড়াচ্ছে। এর আগেও অন্য কাগজে এইরকম খবর বেরিয়েছে। বাজে কথা হলে দুটো বড় কাগজে একরকম খবর ছাপা হয়। পুলিশ দেখে ওদের কথাবার্তা থেমে গেল। আপনারা জানিয়ে আলোচনা করছেন, আমরাও সে বিষয়ে খোঁজ নিতে বেরিয়েছি। লালবাজার সমস্ত থানাকে জানিয়ে দিয়েছে, রাত হোক বা দিন ওরকম কাউকে দেখলে তখনই যেন ধরবার চেষ্টা করে। সে তো খুব ভালো কথা স্যার। আমরাও ঠিক করেছি, রাতের বেলা রাস্তায় রাস্তায় পাহারা দেবো সবাই মিলে। একটা জিনিস মনে রাখবেন, ওই যার কথা বলা হচ্ছে সে আপনাদের বেলেঘাটায় থাকতে আসেনি। আমরা জেনেছি তার লক্ষ্য সল্ট লেক। বেলেঘাটা রোড ধরে ভিআইপি রোডের দিকে এগোচ্ছে, কিন্তু গভীর রাত ছাড়া সে এগোতে পারে না। কাল রাতে এই রাস্তা দিয়ে পাশ করেছে। আপনি বললে স্যার আমরা দুটো মোটর বাইক নিয়ে ভিআইপি রোডটা দেখে আসতে পারি। সে তো আমরাও জিপে করে যেতে পারি, কিন্তু ব্যাপারটা তা নয়। দিনের বেলায় সে এগোয় না, তার মানে এখন এখানেই কোথাও সে লুকিয়ে আছে। তাহলে স্যার আমরা খুঁজতে বেরিয়ে পড়ি। এমন সময় ভিড়ের ভেতর থেকে একটা অল্প বয়সী ছেলে বলে উঠল, একটু আগে একজনকে একটা ভাঙা পুরনো বাড়ির কার্নিশের উপরে শুয়ে থাকতে দেখেছি। কিরকম দেখতে? ভালো করে দেখতে পাইনি, শুধু দুটো সরু সরু কালো পা দেখতে পেয়েছি। ভাবলাম নিশ্চয়ই কোনো পাগল। কতক্ষণ আগে দেখেছ? জায়গাটা কোথায়? আধ ঘন্টা আগে, শেতালা মন্দিরের কাছে। তুমি আমাদের সঙ্গে জিপে উঠে এসো। ছেলেটাকে জিপে তুলে নিয়ে আমরা শেতলা মন্দিরের দিকে চললাম। আর একদল ছেলে ছোকরা লাঠি টাঙ্গি হাতে হই হই করে আমাদের পিছনে পিছনে ছুটে আসতে লাগলো। শেতলা তলা ওখান থেকে বেশি দূরে নয়, আলো ছায়া সিনেমা হলের কাছেই। তার একটু দূরেই ভিআইপি রোড চলে গেছে উল্টোডাঙ্গা, আর বাইপাস পার হলেই সল্ট লেক। ইস্টার্ন বাইপাসকে ডান দিকে ফেলে যে রাস্তাটা, সেটাই হলো সল্ট লেকে ঢোকার প্রধান পথ। এইখানে সঙ্গে সঙ্গে গাড়ি থামালাম। জায়গাটা আলো ছায়া সিনেমা হল আর শেতলা তলার মাঝখানে। এখানে মেন রোড থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আর সেই রাস্তার সামনে একটা বিরাট 3 তলা বাড়ির জীর্ণ কঙ্কাল দাঁড়িয়ে। ছেলেটার পিছু পিছু আমরা এগিয়ে চললাম। ছেলেটা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। ভাঙা পাঁচিল ঘেরা কম্পাউন্ডের মধ্যে বাড়িটা। একতলার জানালা দরজা সব উধাও। দোতলার বিবর্ণ জানালা যে কটা সামনে থেকে দেখা গেল সবই বন্ধ। 3 তলার উপর বিরাট লম্বা ছাদ। ছাদের আলসেতে ছোট ছোট ঘাসলতা গজিয়েছে। বাড়ির পিছনে মস্ত একটা বট গাছ। বোঝা যায় বাড়ির সামনে পিছনে যতই আধুনিকতার প্রলেপ দেওয়া হোক না কেন, জায়গাটা আসলে খুবই পুরনো। ছেলেটার সাহস আছে বলতে হবে, কিংবা জীবন্ত কঙ্কাল সম্বন্ধে কোনো খবর রাখে না। সে শুধু জানে একটি পাগল বোধহয় ওই পাঁচিলের উপর শুয়ে আছে। পাগল না হলে কেউ সরু পাঁচিলের উপর শুতে পারে? ছেলেটা দিব্যি কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ে ছাদের দিকে তাকালো। তারপর হতাশ হয়ে বলল, নেই, চলে গেছে। একটু আগেও ছিল। চলে গেছে? তাই তো মনে হচ্ছে, দেখতে পাচ্ছি না।
তবে কাছেই কোথাও আছে, নিশ্চয়ই আছে। একটা চিমসে গন্ধ পাচ্ছেন না? গন্ধটা আমি তখনও পেয়েছিলাম। সত্যি তাই, গলিতে ঢোকার পর থেকেই কেমন একটা দুর্গন্ধ পাচ্ছিলাম বটে। ছাদে ওঠা যাবে না? যাবে তো। তবে চলো। এই সময় পিছনে যারা লাঠি সোঁটা নিয়ে আসছিল তারা হল্লা করতে করতে এসে পড়ল। সত্যি কথা বলতে কি, বাড়িটার ভিতরে ঢুকতে অন্তত আমার খুব ভয় করছিল। এখন এত লোক দেখে সাহস হলো। বাইরে সবাইকে অপেক্ষা করতে বলে সবে মাত্র ভেতরের দিকে পা বাড়িয়েছি, এমনই সময় তেতলার ছাদ থেকে কি যেন লাফিয়ে পড়ল বটগাছের ওপর। এক মুহূর্তের জন্যই দেখতে পেয়েছিলাম বস্তুটাকে। কোনো কিশোরও নয়, জীবন্ত কঙ্কালও নয়, শুধু লম্বা কালো মতো একটা কিছু, যা মানুষ নয়, বাঁদর বা অন্য কোনো জীবের সঙ্গেও কিছু মাত্র সাদৃশ্য নেই। সেই বস্তুটা গাছের উপর লাফিয়ে পড়া মাত্র সমস্ত গাছটাই দুলে উঠল। কতখানি ভারী বস্তুর ধাক্কা খেলে কত বড় গাছটা অমন নড়ে উঠতে পারে ভেবে অবাক হলাম। তবুও কি বিশ্বাস করতেই হবে বস্তুটা আমাদের চেনা সেই 13-14 বছরের রাজু সুব্বারি জীবন্ত কঙ্কাল? অসম্ভব। এদিকে বস্তুটাকে যারা গাছে লাফ দিতে দেখেছে তারা হৈ হৈ করে বটগাছের নিচে ছুটে গেল, কিন্তু যারা 1 ঘন্টা ধরে সবাই মিলে খুঁজেও তাকে পাওয়া গেল না। বাড়িতে ভয়ের একটা কালো পর্দা নেমে এসেছে। নতুনের মাও সবটা শুনেছেন। তাঁর কেবল একটাই কথা, কি হবে গো? রাজু শেষ পর্যন্ত কলকাতাতেও ধাওয়া করে এলো, তাহলে কি আমাদের বাড়িও খুঁজে পাবে? এর উত্তর আর কি দেব? যে ভিআইপি রোড পর্যন্ত আসতে পেরেছে সে যে এখানেও আসবে না তা বলি কি করে? চুপ করে থাকি, যদিও মনে মনে বুঝেছি যে আসছে সে এখন আমাদের আগের আর সেই রাজু সুব্বা নয়, যেন অন্য কেউ, আরো হিংস্র, আরো ভয়ানক। সকালবেলাতেই প্রণবেশ চলে এসেছে আমাদের বাড়ি। লক্ষ্য করছি ক্রমশই দুর্ভাবনায় ওর মুখের ভাব যেন বদলে যাচ্ছে। মনে হচ্ছে আমার চেয়ে যেন ওরই ভয় বেশি, ওই যেন আমাকে বাঁচাবার সব দায়িত্ব নিয়েছে। আর আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। বন্ধুর উপরই সব ছেড়ে দিয়ে বসে আছি। প্রণবেশ সকালে এসেই দার্জিলিংয়ে অম্বুজ লাহিড়িকে ফোন করেছিল। ওর কাছেই শুনলাম উনি নাকি এখন দার্জিলিংয়ে রয়েছেন, তবে এখন কোথায় যেন বেরিয়েছেন। ঘণ্টাখানেক পরে আবার ফোন করা হবে। অম্বুজবাবুকে যে এই পরিস্থিতিটা এখনই জানানো উচিত এটাও আমার মাথায় আসেনি। আমি ভেবেছিলাম লালবাজার যখন দায়িত্ব নিয়েছে তখন বুঝি আমার আর ভাবনা নেই, ওরাই আমাকে বাঁচাবে। একটা অতি সত্যি ব্যাপার যেন বুঝেও বুঝছি না। এটা খুনে ডাকাতের ব্যাপার নয় যে পুলিশ ব্যবস্থা করবে। এ যে কি বিস্ময়কর ব্যাপার তা তো কালকেই সচক্ষে দেখলাম। ভাঙা বাড়ির 3 তলার পাঁচিলে শুয়ে থাকতে না দেখলেও ছাদ থেকে বটগাছে লাফিয়ে পড়তে যাকে দেখলাম সে কি আমাদের গ্রামের সেই রাজু সুব্বাই? রাজুও ছাদের পাঁচিলের উপর দিয়ে হাঁটত, ছাদ থেকে লাফ দিয়ে আম গাছের ডাল ধরে ঝুলত, কিন্তু কাল যাকে মুহূর্তের জন্য দেখলাম তার তো মানুষের আকৃতিও নয়, 4 ফুট লম্বা কালো একটা বস্তু, অথচ তারই ভারে অত বড় বটগাছটা কেঁপে উঠেছিল। প্রণবেশ এতক্ষণ টেলিফোনের সামনে বসে একটার পর একটা সিগারেট খাচ্ছিল। এবার ঘড়িটা দেখল, বোধহয় 1 ঘন্টা হয়ে গিয়েছে।
ও টেলিফোনের দিকে হাত বাড়াতে যাবে তার আগেই টেলিফোনটাই বেজে উঠল। হ্যালো, হ্যাঁ আমি প্রণবেশ। 1 ঘন্টা আগে আপনাকে ফোন করেছিলাম। একে একে প্রণবেশ সমস্ত ঘটনা বলে গেল। টেলিফোনের শব্দ শুনে আমার স্ত্রীও এসে দাঁড়িয়েছেন। মুখে চোখে তাঁর একরাশ উদ্বেগ। দার্জিলিং থেকে অম্বুজবাবু সবকিছু শুনে বলে যাচ্ছেন, আর প্রণবেশ আমার প্যাডে খসখস করে তা লিখে নিচ্ছে। প্রায় 10 মিনিট পর প্রণবেশ টেলিফোন রেখে আমার দিকে তাকিয়ে বলল, নষ্ট করার মতো আর 1 মিনিটও সময় নেই। শিগগিরই একজন ছুতোর ডাক। ছুতোর মানে? হ্যাঁ, অম্বুজবাবু বলেছেন সামনেই ভয়ঙ্কর বিপদ। জীবন্ত কঙ্কালটা এখানে এসে পড়বেই, আর তা মাত্র 48 ঘন্টার মধ্যে। বাঁচার একমাত্র পথ, এর মধ্যে বাড়ির সমস্ত দরজা জানলা কাঁচ বসাতে হবে, আর জানলা দরজার ফ্রেমও বদলাতে বলছে। নতুন করে যে কাঠ দিতে বলেছে তা শুধু তিব্বতেই পাওয়া যায়। সে কাঠ এখানে পাওয়া সম্ভব নয়। তার বদলে নিম কাঠের ফ্রেম করা চলবে। তো সব জানলা দরজার ফ্রেম এত তাড়াতাড়ি বদলানো যাবে না, তাই উনি বলছেন প্রত্যেক দরজা জানলায় 1 টুকরো নিম কাঠ লাগিয়ে দিতে। আর দরজা জানলা রাত্রিরে কোনো কারণেই খোলা রাখা যাবে না। আমি হাঁ করে প্রণবেশের কথা শুনছিলাম। ও আমার হাত ধরে টান দিয়ে বলল, আর বসে থাকলে চলবে না, চল সুশান্ত, ছুতোরের সন্ধানে বেরিয়ে পড়ি। বেলা 10টার মধ্যেই একসঙ্গে 5 জন ছুতোর এসে কাজে লেগে পড়ল। সারা দিন রাত কাজ করবে, ডাবলেরও বেশি মজুরি দিতে হবে। আমি অবশ্য তাতেই রাজি হয়েছি। সারা দুপুর কাঠ কাটা, হাতুড়ি ঠোকার খটাখট শব্দ। এদিকে পাড়ার লোকেও সন্ত্রস্ত। তারাও কাগজে জীবন্ত কঙ্কালের খবরটা পড়েছে। সে সল্টলেকের দিকে আসছে জেনে সকলেই ভয়ে কাঁটা। তারপর যখন শুনল কঙ্কালটার টার্গেট আমাদের এই বাড়িটা, তখন তাদের মুখের কথাও যেন বন্ধ হয়ে গেল। কঙ্কালটা তাহলে একেবারে তাদের বাড়ির পাশে এসে পড়বে। ভুল করে যদি অন্য কারোর বাড়ি ঢুকে পড়ে। তারপর যখন তারা দেখল আমাদের বাড়ির দরজা জানালা কাঁচের করা হচ্ছে, তখন তাদের ভয় আরও যেন বেড়ে গেল। আত্মরক্ষার জন্য একজন পুলিশ অফিসারের বাড়ির দরজা জানলা হঠাৎ কাঁচ দিয়ে মুড়তে যদি হয়, তাহলে না জানি কি ভয়াবহ ঘটনা আজকালের মধ্যে ঘটতে চলেছে। এখন বিকেল 4টে। আজ ছুটি নিয়ে জানালা দরজায় কাঁচ লাগানো তদারকি করছি। পাড়ার প্রৌঢ় উমেশ সান্যাল এসে দাঁড়ালেন। ভাবলাম আর সবাইয়ের মতো উনিও বুঝি কাঁচ লাগানো দেখতে এসেছেন, কিন্তু না। তিনি ভারী গলায় বললেন, বিপদের ওপরে বিপদ ডেকে আনতে চান? মানে? শখ করে না হয় ছাদের আলসেতে ফুল গাছের টব বসিয়েছেন, কিন্তু একটা টব যে আলসে থেকে ঝুলছে সেই খেয়াল রেখেছেন? কারোর মাথায় পড়লে কি হবে? টবের কথায় চমকে উঠলাম। টবের শাড়ি থেকে একটা টব যে খানিকটা বেরিয়ে এসেছিল, কদিন আগেই তা দেখেছিলাম। তারপর আর খেয়াল করিনি। উমেশবাবুর কথায় তাড়াতাড়ি বেরিয়ে এসে যা দেখলাম তাতেই চক্ষু স্থির। সেই টবটা লাইন ছেড়ে বেরিয়ে এসে একেবারে কার্নিশের ধারে পৌঁছেছে। আমি এতই ঘাবড়ে গেলাম যে উমেশবাবুর সামনেই প্রায় চিৎকার করে উঠলাম, এটা এটা কি করে সম্ভব? পরদিন সকাল 7টা একটা জিপ এসে দাঁড়ালো। প্রণবেশ এসেছে। ও এত সকালে এলে আমার কেমন ভয় করে। না জানি কি দুঃসংবাদ নিয়ে এসেছে। শীঘ্রই আমার জিপে ওঠ। কেন? কথা বাড়াস না, উঠে পড়। তাড়াতাড়ি পোশাক বদলে জিপে উঠে পড়লাম।
15 মিনিটের মধ্যে জিপ এসে থামল ইস্টার্ন বাইপাসের মুখে। রাস্তার মাঝখানে বেশ ভিড় জমে গিয়েছে, সশস্ত্র পুলিশও রয়েছে। খবরের কাগজের লোকেরাও এরই মধ্যে হাজির। ভিড় ঠেলে প্রণবেশ আমাকে নিয়ে গেল জায়গাটায়। প্রথমে ভেবেছিলাম না জানি কি বড় কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেরকম কিছু নয়। একটা কুকুর পড়ে আছে, মাথাটা তার থ্যাতলানো। বোধহয় রাত্রে কোনো গাড়ি কুকুরটাকে চাপা দিয়েছে। কিন্তু একটু পরেই ভুল ভাঙল, যখন প্রণবেশ একটা লাঠি দিয়ে মরা কুকুরটাকে চিৎ করে দিল। দেখলাম তার পেটটা কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে চিরে ফেলেছে। নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে বিভৎসভাবে। বুঝলে কিছু? এ তো গাড়ি চাপা পড়ে মরা নয়, কুকুরটার পেট চিরে কেউ মেরেছে, তারপর মাথাটা থেঁতলে দিয়েছে। তার মানে কি? তার মানে রাজু সুব্বা শর্টলেকের মুখে ঢুকে পড়েছে। যতদূর সম্ভব কুকুরটা ওকে দেখে তাড়া করেছিল, এটা তারই ফলাফল। কেমন যেন একটা আচ্ছন্নের মতো বাড়ি এসে ঢুকলাম। তাহলে সত্যিই আর রেহাই নেই? এখন তাহলে দিন রাত দরজা জানলা বন্ধ করে বাড়িতে বসে থাকা? কিন্তু সেটা কি সম্ভব? আমার তো কাজের ডিউটি আছে। ভূতের ভয়ে ছুটি নিয়ে বাড়ি বসে থাকা তো যাবে না। নতুন স্কুলে গেছে। আমার স্ত্রী গম্ভীর বিষণ্ণ মুখে রান্না বান্না করে চুপচাপ বিছানায় গিয়ে শুলেন। সারা দুপুর একটা কাক বাড়ির ছাদে বসে কর্কশ শব্দে ডেকে চলল। সামনে বাড়ির দেওয়াল থেকে একটা চাঙড় আচমকা ভেঙে পড়ল। ইজি চেয়ারে শুয়ে শুয়ে এসবই আমি দেখে যাচ্ছি, কিন্তু যেন কুয়াশার মধ্যে দিয়ে দেখা। হঠাৎ আমার মনে হলো আমি যেন নেপালের কাঠমান্ডু থেকে জিপে করে চলেছি সেই পাহাড় তলিতে, সেখানে সেই নিষ্ঠুর তান্ত্রিককে দেখেছিলাম। সেই পাইন গাছে ঘেরা উঁচু উঁচু পাহাড়। তারপরই দেখলাম সেই ছেলেটাকে কয়েকজন পাহাড়ি বিষ্ণুমতী নদীতে স্নান করিয়ে নিয়ে যাচ্ছে বলি দেবার জন্যে। পাহাড়ের গুহা থেকে খাঁড়া হাতে বেরিয়ে এলো সেই নিষ্ঠুর তান্ত্রিক। পেছনের গুহার গায়ে বাঁশের খুঁটোয় ঝুলছে 14-15 বছরের ছেলের সেই কঙ্কালটা। তান্ত্রিক বলি দেবার জন্য খাঁড়া তুলল। কোথায় চলে গিয়েছিলাম আমি? এ তো শুধু ভাবা বা মনে করা নয়, সত্যি যেন কেউ আমাকে কিছুক্ষণের জন্য নিয়ে গিয়েছিল কাঠমান্ডুতে। না না, সবই ভুল। এই তো আমি আমার ঘরেই বসে রয়েছি ইজি চেয়ারে। তাহলে এমন হলো কেন? হঠাৎ বাইরে তাকিয়ে দেখি এই বেলা 4টেতেই চারিদিক যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। আশপাশের বাড়িগুলো যেন আর নেই। অদৃশ্যতার জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। একটা কোনো মানুষজন নেই, ছেলেদের গলার স্বর শোনা যাচ্ছে না। কি হলো? কোথায় গেল সব? আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম। নোটন, নোটন! কি গো, ওরকম করে চেঁচালে কেন? না মানে নতুনকে দেখছি না যে। ও তো এইমাত্র খেলতে গেল। চারিদিকে ধোঁয়া, এর মধ্যেও বেরোলো কেন? ধোঁয়া? ধোঁয়া কোথায়? স্বপ্ন দেখছো নাকি? স্বপ্ন? যাক, নিশ্চিন্ত হলাম। কিন্তু এরকম দেখলাম কেন? আমার স্ত্রী তখনও দাঁড়িয়েছিলেন
হঠাৎ টেবিলের উপর নজর পড়তেই চমকে উঠলাম আমি। টেবিলে টেবিলে ওটা কি? কোনটা? ওই যে। ওটা তো সিগারেটের প্যাকেট। সিগারেটের প্যাকেট? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? না, কিছু হয়নি। আমি একটু ঘুরে আসি। দাঁড়াও, চা করে দিই। আমি চা খাইনি। এই তো সবে 4:30, এখনই তো চা খাও। হ্যাঁ, দাও তবে। এই বলে ফের ইজি চেয়ারে বসে পড়লাম। চা খেয়ে বেরোতে যাচ্ছি, স্ত্রী বললেন, তাড়াতাড়ি ফিরো কিন্তু, সন্ধে হতে চলল। হ্যাঁ, এখনই ফিরে আসছি। যদিও আমার বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু সারা দুপুর যে ঘোরের মধ্যে ছিলাম সেই ঘোরটাকে কাটাবার জন্যেই জোর করে বাড়ি থেকে বেরোলাম। বুঝতে পারছিলাম না আজ আমার মনটা কেন ওরকম হচ্ছিল। একে সল্টলেক জায়গাটাই ফাঁকা, তার উপর আমাদের এজে ব্লকটা আরও ফাঁকা। কে বলবে এটা কলকাতা শহর? এখন এই পরন্ত বেলায় রাস্তাগুলো যেন বড়ই নির্জন বলে মনে হচ্ছে, অথচ অন্যদিন তো তেমন মনে হতো না। তবে কি জীবন্ত কঙ্কালের ভয়ে সবাই এরই মধ্যে বাড়ি ঢুকে পড়েছে? হ্যাঁ, হঠাৎ ঝড় উঠল কোথা থেকে? এটা কি বালির ঝড়? এত বালি এলো কোত্থেকে? এ কি চারিদিকে শুধু সাদা বালির সমুদ্র, তার মাঝে আমি একা। আমি এখানে কি করছি? আমি এখানে কি করে এলাম? কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও! কখন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখি একজনের বাড়ির সিঁড়ির ওপর বসে আছি। 2-4 জন ভদ্রলোক আমায় ঘিরে রয়েছে। কেমন আছেন দাদা? আমার কি হয়েছিল? বোধহয় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তা আপনি থাকেন কোথায়? আমার বাড়ির ঠিকানা বলতেই ওরা চমকে উঠল। হেঁটে হেঁটে এত দূর এসেছিলেন? লোকগুলো যখন আমায় সাইকেল রিক্সা করে বাড়ি পৌঁছে দিল, তখন সন্ধে পেরিয়ে প্রায় রাত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ঢুকে দরজা জানালা বন্ধ করে দিলাম। সাবধানের মার নেই, তাই ভালো করে ঘরের কোণ, খাটের তলা দেখে নিলাম। কেউ ঘরে ঢুকে লুকিয়ে নেই তো? সমস্ত বাড়িটা কেমন যেন থমথম করছে। নতুন পর্যন্ত যেন কেমন বোবা হয়ে গিয়েছে। সে পরিষ্কারভাবে কিছু বুঝতে না পারলেও ভয়ে সিঁটিয়ে রয়েছে সর্বক্ষণ। খাওয়া দাওয়া সেরে যখন শুলাম, তখন ঘড়িতে 10টা বেজেছে। পাশের ঘরে নটন আর নটনের মা শোয়। এই ঘরে আমি একা। অন্যদিন আমরা আলো নিভিয়ে দিই। নটনের মা আজ নাইট ল্যাম্প জেলে রাখলেন। আচ্ছা, আজ এত ভয় পাচ্ছি কেন? নটনের মাও তো দেখছি ভয় পেয়েছে, কিন্তু কিসের ভয়? ও কি মনে করছে আজ রাত্রিরেই সুব্বা হানা দেবে? যদি তাই হয়, তাহলে এসে প্রথমে কি করবে রাজু সুব্বা? এলোমেলো চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম।
হঠাৎ মনে হলো খুব গরম লাগছে। কি ব্যাপার, পাখা কি বন্ধ হয়ে গেল? গরম করছে কেন? টর্চ জ্বাললাম, কই না, পাখা তো দিব্যি চলছে। ও, জানালাগুলো সব বন্ধ, তাই হয়তো। উঠে গিয়ে খুলতে যাচ্ছিলাম, তখনই মনে পড়ল জানালা খোলা নিষেধ। আর কিছু না ভেবে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়লাম। সবে চোখ বুজেছি, অমনি দুম করে একটা শব্দ। আমি চমকে উঠে বসলাম, তাড়াতাড়ি উঠেও ঘরে গেলাম। তারপরে দুজনে মিলে ঘর বারান্দা সব খুঁজলাম তন্ন তন্ন করে, কিন্তু কোথাও কিছু নেই। আচ্ছা, একবার বাইরেটা দেখে আসবো। না না, একদম দরজা খুলবে না। অগত্যা আবার বিছানায় গিয়ে ঢুকলাম। এবার রিভলভারটা নিয়ে রাখলাম বালিশের নিচে। ঘড়িতে তখন রাত 2:30 বেজেছে। ভোরে উঠেই দরজা খুলে বেরিয়ে এলাম। দেখি সেই ফুল গাছের টবটা ছাদ থেকে পড়ে চুরমার হয়ে গেছে। সকালবেলায় পাড়ার উমেশ সান্যাল এলেন। খুব বেঁচে গেলেন মশাই। টবটা যদি কারোর মাথায় পড়তো তাহলে আর রক্ষে থাকতো না। বড় লোকদের যে কি ফ্যাশন হয়েছে ছাদের আলসেতে বারান্দায় ফুলের টব ঝুলিয়ে রাখা। কারোর মাথায় পড়তে পারে এ কাণ্ড জ্ঞান নেই। তা আজকের কাগজ দেখেছেন? দেখেছি, তবে ভালো করে পড়া হয়নি। মুখে এটুকু বললেও আর প্রকাশ করলাম না যে ভয়ে আমি এখন আর কাগজ পড়ি না। সুখবর আছে, এই দেখুন। কথাটা বলতে বলতে কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে সেদিনের কাগজটা বের করে দেখালেন। জীবন্ত কঙ্কাল অদৃশ্য। ইস্টার্ন বাইপাসের মুখ থেকে সল্টলেকের প্রায় প্রতিটা পথে পুলিশ সারারাত্রি টহল দিয়েও জীবন্ত কঙ্কালটিকে দেখতে পায়নি। প্রশাসনের অনুমান ওটি বোধহয় এখন শহর থেকে অদৃশ্য হয়েছে। বাঁচলাম মশাই। বাড়িতে সবাইকে রেখে কাশিতে মহাযোগে নিশ্চিন্তে যেতে পারবো এবারে। দেশ বিদেশ থেকে কত সাধু সন্ন্যাসী কলকাতা হয়ে যাবেন সে এক দেখার জিনিস মশাই। একবার যদি তেমন কোনো সাধুর দর্শন পাই তাহলে তার পা দুটো আঁকড়ে ধরব। ওখানে যেসব সাধু সন্ন্যাসীরা যান তারা হেজি পেজি ভণ্ড সাধু নন, কিন্তু বুঝলেন কি না? আমি কোনো উত্তর দিলাম না। আমার মনে তখন শুধু একটা কথাই ঘুরছিল, সত্যি কি রাজু ফিরে গেছে? সন্ধে নেমেছে অনেকক্ষণ হলো। আজ আর বিকেলে বেরোতে ইচ্ছে করেনি। তাড়াতাড়ি সব জানালা দরজা বন্ধ করে দিলাম। ব্যাস, রাতের মতো ঘরে বন্দি হয়ে রইলাম। আজও রাত 9টার মধ্যে খেয়ে 10টার মধ্যে শুয়ে পড়লাম। এত সকাল সকাল শুয়ে পড়া আমাদের অভ্যেস নয়, কিন্তু কি আর করা যাবে, এখন যে পরিস্থিতি অন্যরকম। রাত তখন কটা কি জানি, আচমকা ঘুমটা ভেঙে গেল। ঘরের মধ্যে অসহ্য কুমোট, চারিদিকের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। ওটা কিসের শব্দ? ওরকম আওয়াজ কোথা থেকে আসছে?
রাস্তা দিয়ে কি কেউ হেঁটে যাচ্ছে? কিন্তু তাতে এমন শব্দ হবে কেন? মনে তো হচ্ছে না এটা জুতোর আওয়াজ। হ্যাঁ, স্পষ্ট মনে হচ্ছে কে যেন রক্ত মাংস শূন্য হাড়ের পা ফেলে হাঁটছে। শব্দটা একটু একটু করে এগিয়ে আসছে না? হ্যাঁ, তাই তো, আমাদের বাড়ির একেবারে কাছেই তো এগিয়ে আসছে। আজই কি তাহলে সেই রাত? ও এসে পড়েছে। আমি বালিশের তলা থেকে রিভলভারটা বের করে উঠে বসলাম, আর ঠিক তখনই শব্দটা থেমে গেল। কোনো সন্দেহ নেই, কেউ একজন এসে দাঁড়িয়েছে বাড়ির কাছে। আমি বিছানায় বসেই কাঁচের শাঁসের মধ্যে দিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। একবার উঠে গিয়ে, ওটা কি? হ্যাঁ, ওটা কি? আমার মাথার কাছে জানলার ওপাশে ওটা কার ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে, যেন কাঠের তৈরি খসখসে একটা মুখ, নারকেলের মতো ছোট্ট মাথা, খাড়া খাড়া চুল, জলজলে চোখ দুটো উল্টানো, শুধু চোখের সাদাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এভাবেই তো সুব্বা আমার দিকে তাকিয়ে থাকতো। ওটা কি তবে? আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। আবার হাত পা ভয়ে অবশ হয়ে আসছে। ওই জীবন্ত কঙ্কালটা জানলা খোলার চেষ্টা করছে, কিন্তু কাচের শার্সে কিছুতেই ছুঁতে পারছে না। ঠিক এই সময় কোথা থেকে সাহস ফিরে পেলাম জানি না, হঠাৎ লাফিয়ে হুঙ্কার দিয়ে উঠে জানলার দিকে ছুটে গেলাম। আমার চিৎকার করার সঙ্গে সঙ্গেই মূর্তিটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। নতুনের মায়ের গলা। আমি দৌড়ে পাশের ঘরে যেতেই দেখি মশারির মধ্যে নতুনকে বুকে আঁকড়ে ধরে আমার স্ত্রী সভয়ে কাঁপছে। সুব্বা এসেছিল জানলার কাছে। ভোরবেলা ফোন পেয়েই প্রণবেশ চলে এলো। সবটা শুনে তখনই দার্জিলিংয়ে ফোন লাগালো সে, কিন্তু অম্বুজ লাহিড়িকে পাওয়া গেল না। তিনি দার্জিলিংয়ের বাইরে কোথায় যেন গেছেন কয়েকদিনের জন্য। ঘাবড়াস না, রাত্রে আমিও এখানে থাকব। প্রণবেশের কথায় যেন ধরে প্রাণ ফিরে এলো। এমন বিপদের সময় সবচেয়ে বিশ্বাসী বন্ধু সঙ্গে থাকলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে বুকে বল আসে। সন্ধ্যের আগেই প্রণবেশ চলে এলো, সঙ্গে করে কিছু ওষুধপত্রও এনেছে। বলা যায় না, রাত্রে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে। আর যাই হোক, দরজা খুলে বাইরে বেরোনো তো চলবে না। রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। যে প্রণবেশ এত ফুর্তিবাজ, এত গল্প করে, সেই আজ যেন বোবা হয়ে গিয়েছে। সবসময় কি যেন চিন্তা করছে। প্রণবেশ, হে প্রণবেশ, প্রণবেশ। আমিও শুনতে পেয়েছি আওয়াজটা। শব্দটা ক্রমেই বাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো, ঠিক কালকের মতো। একসময় বাড়ির ঠিক কাছেই এসে থামলো সেটা, কিন্তু আজ যেন আরো একটা অস্পষ্ট শব্দ কানে আসছে। ওটা কি কোনো মানুষের গলা? কোনো বয়স্ক লোক যেন পড়া মুখস্থ করছে। এত রাত্রে কে কোথায় কি পড়ছে?
ঠিক এই সময় নোটনের মায়ের আর্তচিৎকার শুনে আমার গায়ের রক্ত ভয়ে জল হয়ে গেল। ধরফর করে বিছানা থেকে উঠে আমি আর প্রণবেশ দৌড়ে গেলাম পাশের ঘরে। কি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ওই 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 দিকে। নোটনের মা জানালার দিকে কাঁপা কাঁপা হাতটা তুলে ইশারা করতেই চকিতে সেদিকে ঘুরে তাকালাম আমরা। সাথে সাথেই স্পষ্ট দেখলাম একটা নিষ্প্রাণ কালো মুখ। মুহূর্তের মধ্যে সেটা সরে গেল। প্রণবেশ ছুটে গিয়ে জানলার কাছে দাঁড়ালো। জানলা না খুলে এদিকে ওদিকে যতটা দেখা সম্ভব দেখল, না, কোথাও কিছু নেই। নাও নাও, একটু জল খাও। এবারে এবারে বলো তো কি হয়েছিল? আমি অঘোরেই ঘুমোচ্ছিলাম। হঠাৎ একটা গোঙানির আওয়াজে ঘুমটা ভাঙতেই দেখি একটা কালো মতন ছায়া মূর্তি বাইরে দাঁড়িয়ে জানলাটা ধরবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যতই পারছে না ততই রাগে গু গু করছে। কিন্তু বিশ্বাস করো গো, ও হরিদেবপুরের সেই রাজু নয়, তার চেয়েও ভয়ঙ্কর, তার চেয়েও বেশি হিংস্র। আমরা ঠিক করলাম বাকি রাতটুকু এই ঘরে বসেই কাটিয়ে দেব। সেই মতো দুটো চেয়ার নিয়ে এসে গায়ে চাদর জড়িয়ে আমি আর প্রণবেশ বসলাম। প্রণবেশ সবে একটা সিগারেট ধরিয়েছে, ঠিক তখনই যেন মনে হলো বাড়িটা কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই বাড়িটা কাঁপছে। ভূমিকম্প? কিন্তু না, পরক্ষণেই আমাদের ভুল ভাঙল। বাড়িটা কাঁপছে অন্য কারণে। ছাদের ওপর কে যেন ভারী পায়ে চলে বেড়াচ্ছে। তোরা বস, আমি দেখে আসছি। কি ভেবেছেটা কি? এভাবে ভয় দেখিয়ে দেখিয়ে কি মেরে ফেলবে? তুই নোটন আর বৌদির সঙ্গে থাক, আমি গিয়ে। একদম না, তুই বিপদ মাথায় করে নিয়ে অনেক সাহায্য করেছিস আমাদের। এই বাড়িতে অবধি এসেছিস, এরপর আমি আর তোকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। যা হচ্ছে হোক, তবু কোনো মতেই বাইরে বেরোবি না, চুপ করে বসে থাক। প্রণবেশ তাও জেদ করছিল ছাদটা দেখে আসতে। আমি আরো জোর করে বারণ করায় আপাতত শান্ত হলো। ছাদ থেকে এখনো আসছে শব্দটা, সেই সাথে বাড়িটা থরথর করে কেঁপে চলেছে অবিরাম। ঘণ্টা খানেক এই রকম ভাবে চলল, অথচ আমাদের কারুর কিচ্ছু করার নেই, বাইরে বেরোনো চলবে না। ভোরের দিকে শব্দটা থেমে গেল। সকাল হতেই ছাদে উঠে দেখি টবগুলোকে ভেঙে চুরে সারা ছাদে ছড়িয়ে রেখে গেছে। পরের দিন প্রণবেশ সোজা লালবাজারে গিয়ে গত দুদিনের ঘটনা জানিয়ে সন্ধ্যের পর থেকে সারা রাতের জন্যে বাড়িতে পুলিশ প্রহরা চাইল। লালবাজারের বড় কর্তারা কিন্তু এবার আর আমাদের কথায় খুব একটা গুরুত্ব দিলেন না। তাদের বক্তব্য, গত কয়েকদিন সারা রাত পুলিশ সল্টলেকের সমস্ত রাস্তা টহল দিয়েছে, জীবন্ত কঙ্কালের দর্শন পায়নি। হয় সবটাই এতদিন চোখের ভুল ছিল, আর নয়তো সে পালিয়েছে। প্রণবেশ সে কথা মানতে চায়নি। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ফের যদি রাত্রে ওই রকম হাঙ্গামা হয়, আমাদের ফোন পেলেই সশস্ত্র পুলিশ ভ্যান যাবে। আজও সন্ধ্যের আগেই প্রণবেশ চলে এসেছে আমাদের বাড়ি। রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম সকলে। যদিও নামেই শোয়া, কারোর চোখেই এক ফোঁটাও ঘুম নেই। রাত 2টো। নিস্তব্ধ এজে ব্লকের রাস্তাগুলো। দিনের বেলার ব্যস্ত কোলাহল মুখর বাস টার্মিনাসটা এখন শ্মশানের মতো পরিত্যক্ত।
জনশূন্য রাস্তার বুকে লাইট পোস্টের আলোগুলো যেন পাহারা দিচ্ছে। হঠাৎ কানে এলো অনেক দূরে কোনো বাড়িতে যেন কোনো বয়স্ক মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা পড়ছে। আওয়াজটা দূর থেকে এলেও আজ যেন গলার স্বরটা গতকালের চেয়ে স্পষ্ট। এগিয়ে আসছে, এবারে আওয়াজটা এগিয়ে আসছে আমাদের বাড়ির দিকে। ঘরের মধ্যে সব জিনিসপত্র কাঁপছে। সেলফের উপর রাখা চীনামাটির ফুলদানিটা একটু একটু করে এগিয়ে আস্তে আস্তে মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। ধীরে ধীরে ভোল্টেজ ডাউন হয়ে এলো। সেই সঙ্গে সেই গম্ভীর গলায় পড়াটা আরো স্পষ্ট হয়ে উঠল যেন। না, বই পড়া নয়, রীতিমতো মন্ত্র উচ্চারণ। মানেটা পরিষ্কার, কেউ যেন কাউকে আদেশ করছে। ওই তো সেই জল্লাদ এগিয়ে আসছে আমাকে মারার জন্য। ওই যে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। শব্দটা আগের মতোই আমাদের বাড়ির কাছে এসে থামলো। আর তখনই কোথাও কিছু নেই, আকাশটা যেন ঘন মেঘে ছেয়ে গেল। সাথে সাথে কয়েকবার চোখ ধাঁধানো বিদ্যুতের চমকানি। আবার এসেছে, আবার এসেছে, আবার এসেছে। চিৎকার শুনে পাশের ঘরে ছুটে গিয়ে দেখি আজও সেই একই দৃশ্য। তবে আরো ভয়ঙ্কর। চোখ দুটো ধকধক করে জ্বলছে, মুখে গোঁ শব্দ। যে করেই হোক আজ যেন সে ঘরে ঢুকবেই। তাড়াতাড়ি টেবিল চেয়ারগুলো দরজার কাছে নিয়ে আয় সুশান্ত। দরজাটা ঝড়ের ধাক্কায় তখন কাঁপছে। আমরা টেবিল চেয়ার আলনা যা পেলাম সব নিয়ে এসে দরজার গায়ে ঠেসে দিলাম। ওদিকে জানালাগুলোর একই অবস্থা। সেখানেও ডেস্ক, ট্রাঙ্ক যা যেখানে ছিল এনে চেপে ধরলাম। তারপরে শুরু হলো ছাদের উপর দাপাদাপি। প্রণবেশ ছুটে গেল ফোন করতে, কিন্তু হায় ঈশ্বর, লাইন ডেড। ধীরে ধীরে রাত ফুরিয়ে আসছে, ঝড়ও থেমে যাচ্ছে আস্তে আস্তে। যাক, আজও বেঁচে গেলাম। প্রণবেশ আবার ফোন করার চেষ্টা করলো। এবারে লাইনটা লাগলো। লালবাজার জানালো এক্ষুনি ফোর্স যাচ্ছে। ভোর 5টা। লালবাজারের দুজন বড় কর্তাকে নিয়ে আমরা আলোচনায় বসেছি। এইভাবে তো দিনের পর দিন পারা যায় না, কিন্তু উপায় কি? হঠাৎ আমার একটা কথা মনে হলো। বললাম, আমরা গ্রামেও দেখেছি কঙ্কালটাকে চালনা করে নেপালের সেই তান্ত্রিক। তার কাজ অনেকটা রিমোট কন্ট্রোলের মতো। সুদূর হরিদেবপুরে নেপাল থেকে সে চলে এসেছিল। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে কঙ্কালটাকে জীবন্ত করে ছেড়ে দেয়। সুতরাং সেই তান্ত্রিক কলকাতাতেও যে এসেছে তাতে সন্দেহ নেই। আর আমি নিশ্চিত সে আমার খুব কাছেই আছে। এই পয়েন্টটা দারুণ বলেছিস সুশান্ত। মনে করে দেখ প্রণবেশ, গত রাত্রে ভারী গলায় সেই সংস্কৃত মন্ত্র উচ্চারণ, ওটা যে ওই তান্ত্রিকই ছিল তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু তাকে খুঁজে পাবো কোথায়? ফাঁকা কোনো জায়গায় নিশ্চয়ই সে বসে থাকবে না। কারোর বাড়িতে গোপনে আস্তানা গেড়েছে বোধহয়। এই সেক্টরের প্রত্যেক বাড়িতে খোঁজ করলে তাকে পাওয়া গেলেও যেতে পারে। চল তবে এখনই বেরিয়ে পড়া যাক। প্রণবেশ তখনই পুলিশ কর্তাদের নিয়ে বেরিয়ে পড়ল। বেশি খুঁজতে হলো না। উমেশ সান্যালের বাড়ির কাছে আসতেই পোড়া ঘিয়ের গন্ধ পাওয়া গেল, যেন কেউ হোম করছে। আর দেরি না করে পুলিশ ঢুকে পড়ল সেই বাড়িতে। উমেশ বাবুকে জিজ্ঞাসাবাদ করতেই জানা গেল, একজন সাধুকে 3 দিন হলো আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। খুব বড় সাধক উনি। আজ তার সঙ্গে আমার বেনারসে মহাযোগে যাবার কথা ছিল, কিন্তু কি
কোথায় সেই সাধু? ভোরবেলা উঠে তাকে আর দেখতে পাচ্ছি না। তার মানে পালিয়েছে। তখনই সব থানায় ফোন করে দেওয়া হলো। পথে স্টেশনে গঙ্গার ঘাটে কোনো সাধুকে একলা দেখলেই তাকে যেন ধরা হয়। বেলা 10টা। তান্ত্রিক ধরা পড়েনি। সে ইতিমধ্যেই ট্রেনে চড়ে নেপালে পালিয়ে গিয়েছে, অথবা অন্য সাধুদের দলে মিশে কাশী চলে গিয়েছে। গত রাতের ঝড়ে একটা লাইট পোস্টের তার ছিঁড়ে গিয়েছিল। ইলেকট্রিক মিস্ত্রিদের একজন পোস্টে উঠে সারাচ্ছিল। হঠাৎ আমাদের বাড়ির ছাদের দিকে চোখ পড়তেই চমকে ওঠে সে। ও মশাই, মশাই শুনছেন? শিগগির ছাদে উঠে দেখুন, ছাদে কি একটা পড়ে রয়েছে। মিস্ত্রিটার কথায় আমরা সকলে দৌড়ে ছাদে গেলাম। দেখি একটা ছোটখাটো কঙ্কাল পড়ে রয়েছে ছাদে। নেপালে সেই তান্ত্রিকের গুহায় আমরা যে কঙ্কালটা দেখেছিলাম, এটা যে সেটাই তা নিয়ে কোনো সন্দেহই নেই। তান্ত্রিক অনেক দূরে চলে গেছে, রিমোট কন্ট্রোল আর চলবে না। এখন এটা শুধুই কঙ্কাল। এটাকে নিয়ে কি হবে? কি আর হবে, লালবাজারে খবর দিচ্ছি, ওরাই এটা নিয়ে গিয়ে শ্মশানে দাহ করিয়ে দেবে। তাই করা হলো। আমাদের উপস্থিতিতে কঙ্কালটাকে পুড়িয়ে তার ভস্য গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। যাক, আশা করি রাজু সুব্বা এতদিনে মুক্তি পাবে। শুনছিলেন সাহিত্য সমাহারের আজকের নিবেদন, মানবেন্দ্র পালের ভৌতিক উপন্যাস জীবন্ত কঙ্কাল। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এছাড়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাহিত্য সমাহারের পাশে থাকবেন। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠ কমলেশ, তান্ত্রিক এবং মিস্ত্রির চরিত্রে আমি আকাশ, সুশান্ত স্ত্রীর ভূমিকায় তপলব্ধা, ছোকরার ভূমিকায় অভ্রনীল, ছোকরার ভূমিকায় অমিতাত্ম, প্রণবেশের ভূমিকায় জ্যোতির্ময়, অম্বুজ লাহিড়ীর ভূমিকায় সমীরণ, জগদীশ এবং জনৈক ভদ্রলোকের ভূমিকায় শুভ্রদীপ, পরিতোষ ও উমেশবাবুর চরিত্রে কৌশিক। আজকের গল্পে শ্রুতিনাট্য রূপদানে নার্গিস, আংশিক পরিচালনায় উৎপল সরকার, কিছু অরিজিনাল থিম মিউজিক নির্মাণে টিম দুরিন, আবহ ও সমগ্র পরিচালনায় আকাশ এবং প্রচ্ছদ অঙ্কনে রৌমজিৎ। ধন্যবাদ প্রকাশক দেব সাহিত্য কুটির এবং লেখক পুত্র চিত্রকল্যাণ পালকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের গল্পটি শোনার জন্য। আজ তবে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরব আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্য সমাহার।